Dear learners, welcome to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer English, Police Lines School and College, Rangpur. Today's topic, English first paper, rearranging sentences. We'll discuss rearranging sentences, some special techniques, and practice. Types. Rearrange কত ধরনের পরীক্ষায় আসতে পারে? আমরা 4 ধরনের প্রশ্ন পেয়ে থাকি rearrange এর ক্ষেত্রে। So first of all, biography of a person. So person related যে জীবনী আসে পরীক্ষায়, এটার পরীক্ষায় সচরাচর এসে থাকে। তো এটার উপর ফোকাস করতে হবে বেশি করেই। তাছাড়াও ফেবলস অর এডুকেটিভ স্টোরি থাকতে পারে, শিক্ষামূলক গল্প কাহিনী, স্পেশাল ইভেন্ট, কোনো বিশেষ ঘটনা, আর কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে থাকতে পারে। তো এই 4টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি, বায়োগ্রাফি অফ আ পারসন, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে বেশি এবং আমরা এই প্রশ্নগুলোই পেয়ে থাকি সাধারণত। সো তোমাদের জন্য কিছু টিপস, রিয়ারেঞ্জের ক্ষেত্রে কিভাবে তোমরা আনসার করবা। ফার্স্ট, ইউ হ্যাভ টু রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি। খুব যত্ন সহকারে তোমাদের বাক্যগুলো পড়তে হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। বাক্যগুলো পড়ে তোমাদের মিনিং বুঝতে হবে। মিনিং না বুঝলে কোনো কিছুই আনসার করা সম্ভব না। সঠিক আনসারের জন্য অবশ্যই মিনিংটা বুঝতে হবে। মিনিং বুঝলেই তুমি সেন্টেন্সের সিকোয়েন্স বুঝতে পারবা। ফলো ক্রোনোলজি। ক্রোনোলজি মেনটেন করতে হবে। ক্রোনোলজি ছাড়া, রিয়ারেঞ্জ মানে হচ্ছে ক্রোনোলজি মেনটেন করা। তাহলে ক্রোনোলজি তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই সেন্টেন্স ভালো করে পড়ে মিনিংটা বুঝতে হবে এবং তার সঙ্গে ক্রোনোলজি মেনটেন করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফাইন কোহেশন অ্যান্ড কোহেরেন্স। সেন্টেন্সের মধ্যে যে কানেকশন, লিঙ্কার বা কানেক্টর যেগুলো পেয়ে থাকো, সেটা ভিজিবল আর ভিজিবল না, যাই হোক, সেটা তোমাদের কোহেশন এবং কোহেরেন্সটা খুঁজে বের করতে হবে যে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের কানেকশনটা কিভাবে আছে। একটা বাক্য থেকে একটা বাক্যের কানেকশনটা খুঁজে পেলেই তখন বাক্যগুলো ক্রোনোলজি মেনটেন করা সম্ভব, সহজেই পাওয়া যায়। 5. কজ অ্যান্ড ইফেক্ট, রিজন অ্যান্ড রেজাল্ট। কারণ এবং ফলাফল একটার সাথে আরেকটা জড়িত। একটা যদি আমরা ফলাফল একটা সেন্টেন্স পেয়ে থাকি তাহলে তার অবশ্যই কারণ রয়েছে এবং কারণ থাকলে তার ফলাফল রয়েছে। তো এটা খুঁজে বের করতে হবে যে যদি সাধারণভাবে কোনো থাকে বা সেন্টেন্সগুলো যে কোনো স্পেশাল ইভেন্টস নিয়ে, তাহলে আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট, রিজন আর রেজাল্ট, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড রিয়ারেন্স, তাহলে টিপস হচ্ছে তোমাদেরকে পড়ে বুঝে রাখতে হবে কিভাবে তোমরা আনসার করবা। রিয়ারেন্সটা মেনটেন করার জন্য তোমাদের এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য করতে হবে পড়ার সময়। ওকে, নাও স্পেশাল টেকনিক। আমরা জানি যে বেশিরভাগ পরীক্ষায় আসে বায়োগ্রাফি থেকে। একটা মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী নিয়ে তোমাদের পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আমরা এটার উপর গুরুত্বটা বেশি দিব। তো পার্সন থাকলে বা বায়োগ্রাফি থাকলে কিভাবে আনসার করতে হয় টেকনিকটা দেখো। ফার্স্ট, প্রশ্নের মধ্যে বের করতে হবে যে ব্যক্তির নাম দেয়া আছে কিনা বা টাইটেল, আইডেন্টিটি বা ইন্ট্রোডিউস করা আছে কিনা। এটা আমাদের প্রথম এটা খুঁজে দেখতে হবে কোন বাক্যে নাম দেয়া আছে। নাম্বার 2, বার্থ, জন্ম সাল বা জন্ম প্লেস, জন্মস্থান কোথায় দেয়া আছে সেটা খুঁজে বের করতে হবে। 3, প্যারেন্টস বা প্যারেন্টস, পিতামাতার পরিচয় দেয়া আছে, পিতামাতার নাম খুঁজে বের করতে হবে কোন বাক্যে আছে। তারপর চাইল্ডহুড, শৈশবকাল কিভাবে কেটেছে। 5,
এডুকেশন, শিক্ষা অর্জন করেছে। 6 প্রফেশন, ক্যারিয়ার অ্যান্ড ম্যারেজ, কিভাবে ক্যারিয়ার গড়ল, কোথায় কি করছেন, কর্মস্থল কোথায় বা কি করেন সে বিষয়, এবং তার মেরিটাল লাইফ। চিলড্রেন, যদি সন্তান সন্ততি থাকে সে বিষয়টা আসবে। 8 রাইটিংস, সারা জীবনে তার কার্যক্রমগুলো কি, তিনি কি অবদান রেখেছেন, কি লিখে গেছেন, সেই বিষয়গুলোই খুঁজে বের করতে হবে কোন লাইনে আছে। তারপর কন্ট্রিবিউশন অর এক্সট্রাঅর্ডিনারি ডিড, তার সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, পৃথিবীতে তার অবদান কি, তার অবদান রাইটিংস, কোনো আবিষ্কার নাকি অন্য কিছু, নাকি সামাজিক কোনো কার্যক্রম, কি অবদান তিনি রেখে গেছেন, সেই অবদানগুলো খুঁজে বের করতে হবে তার কন্ট্রিবিউশন। প্রাইজেস অর অ্যাচিভমেন্টস, তিনি কি পুরস্কার অর্জন করেছেন, তার অর্জিত বিষয়বস্তু কি, তার অর্জন, তার অ্যাচিভমেন্টটা বের করতে হবে, এবং তিনি কিভাবে সম্মানিত হয়েছেন, এই বিষয়গুলো কিভাবে স্বীকৃতি পেয়েছেন, এই স্বীকৃতি বা সম্মান বিষয়গুলো আসবে তারপরেই। ওল্ড এজ অর ডিজিজ, বৃদ্ধ বয়স তার কিভাবে কেটেছে, অসুস্থ হয়েছিলেন কিনা। 12 ডেথ, তিনি কবে মারা গিয়েছেন বা কোথায় মারা গিয়েছেন। 13 হোমেজ, ট্রিবিউট অর রিমেম্বারেন্স, মৃত্যুর পর তাকে আমরা কিভাবে স্মরণ করছি, তিনি কিভাবে স্মরণীয় হয়ে আছেন সেই বিষয়টা। তো এখানে তোমাদের 13টি তোমরা অপশন পাচ্ছ, ক্লু পাচ্ছ। তো এই নয় যে, এর মানে এই নয় যে তোমার 13টি তোমাদের লাইন থাকবে, তোমাদের প্রশ্নে সাধারণত থাকে 10টি করে সেন্টেন্স থাকে, সে 10টি আনসার করতে হয়। তো তোমরা এই 13টি ক্লু অবশ্যই এই 10টি সেন্টেন্সের মধ্যেই পাবা। সেই ক্লুগুলোই তোমাদের নিয়ে 10টি সেন্টেন্স এভাবে সিরিয়ালি তোমাদের সাজিয়ে লিখতে হবে, তাহলে তোমাদের রিয়ারেন্স কারেক্ট হবে আশা করি। তো তোমরা বুঝতে পেরেছো। তো রিয়ারেন্সের ক্ষেত্রে বায়োগ্রাফি বা কোনো পার্সনের যদি জীবনী নিয়ে আসে, তাহলে তোমরা এই সিকোয়েন্স মেনটেন করে রিয়ারেঞ্জ করবা সেন্টেন্সগুলো। ওকে, আমরা 4 ধরনের রিয়ারেঞ্জ পেতে পারি, তার মধ্যে এখানে একটা গেল, আর বাকিগুলো আরেকটা ফরম্যাটের মধ্যে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, যদি বায়োগ্রাফি না আসে, যদি অন্য কিছু আসে, তাহলে আমরা কি করবো, অ্যাবস্ট্রাক্ট টপিকস বা ডিসক্রিপশন অন্যান্য যেগুলো আছে সেগুলো আমাদের কিভাবে আনসার করতে হবে দেখো। প্রথমেই নেম, ডেফিনিশন অর নেচার, ঠিক আছে, যে বিষয় নিয়ে আসবে সেই বিষয়টা অবশ্যই নাম থাকতে পারে সেখানে, ওটা ডেফিনিশন থাকতে পারে, ডেফিনিশন দিয়ে শুরু হতে পারে, অথবা ওটার প্রকৃতি নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। রেফারেন্স অফ প্রোনাউন অর নাউন, অবশ্যই যে টপিকটা নিয়ে আলোচনার শুরুর দিকে আছে সেটাতে অবশ্যই রেফার করবে, সে রেফার কোনো প্রোনাউনকে করছে না নাউনকে করছে, সেই অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে। সো ফর এক্সাম্পল, যদি আমরা এরকম কোনো রিয়ারেঞ্জের গল্প পেয়ে থাকি যে একটা ছেলে এবং একটা কুকুর নিয়ে একটি রিয়ারেঞ্জ, তা কুকুরটি বৃষ্টিতে ভিজে গেছে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে যদি পার্সন দিয়ে শুরু হয় তাহলে হি হবে, এবং যদি যদি ডগ দিয়ে শুরু হয়, বয়ের পরিবর্তে যদি ডগ দিয়ে শুরু হয়, তাহলে তার রেফারেন্স, তার পরবর্তী লাইন অবশ্যই তাকে রেফার করার জন্য ইট ব্যবহার করা হবে। তো এরকম রেফারেন্স গুলো তোমরা এখানে চিন্তা করবা যে কি রেফার করছে পরবর্তী সেন্টেন্সটা, সেটা দিয়ে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করে পিক আপ করে নিতে হবে। ওকে, তো তারপর দেখো ফলো ক্রোনোলজি, ক্রোনোলজিটা মেনটেন করতে হবে, ক্রোনোলজি মেনটেনের কোনো বিকল্প নেই। ক্রোনোলজি মেনটেনের জন্য আমরা কি করতে পারি, ফাইন্ড কোহেশন এন্ড কোহেরেন্স, এই ডেসক্রিপশনের ক্ষেত্রে বা অ্যাবস্ট্রাক্ট কোনো টপিকের ক্ষেত্রে যে আমাদের সিকোয়েন্স মেনটেন করে ওটা একটা আলোচনায় চলে এসেছে, তো সম্পৃক্ততা এই বিষয়গুলো আমাদের চিন্তা করবে যে অন্তর্মিল কিভাবে তৈরি করা আছে, সেই অন্তর্মিলগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা খুব সহজেই সেন্টেন্সের ক্রোনোলজি অথবা সিকোয়েন্সটা মেনটেন করতে পারবো। কজ অ্যান্ড ইফেক্ট, রিজন অ্যান্ড রেজাল্ট, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের কোনো সাল দেয়া থাকবে না, সুতরাং আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করে চিন্তা করতে হবে, ক্লুগুলো বের করে নিতে হবে সিকোয়েন্সের ক্ষেত্রে। এছাড়াও এগুলো ছাড়াও আমাদের গুড সাইড ব্যাড সাইড নিয়ে কোনো কিছু থাকতে পারে, কোনো বিষয় নিয়ে, তাহলে শুরুর দিকে গুড সাইড থাকতে পারে, পরে ব্যাড সাইড, এবং ব্যাড সাইডগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের মেথডস থাকতে পারে, ঠিক আছে, অথবা গুড সাইড ছাড়া ব্যাড সাইড, এবং সেটা আমরা কিভাবে মোকাবিলা করব, কিভাবে আমরা সলভ করবো এই প্রবলেমগুলো, সেই বিষয় নিয়ে আলোকপাত করা থাকতে পারে। সবার শেষে কনক্লুশন। তো অ্যাবস্ট্রাক্ট টপিকস বা ডিসক্রিপশন থাকলে আমাদের এই বিষয়গুলো মেনটেন করে চলতে হবে। ওকে, নেক্সট,
তোমাদের মাথায় এখন প্রশ্ন ঘুরছে যে আমরা রেঞ্জ তো অনেক সময় সহজ আসে, আবার অনেক সময় কঠিন আসে। প্রথম সেন্টেন্সটা ধরতে পারলেই আমরা পরে এগুলো সাজিয়ে লেখার একটা ক্লু পাই, আমরা সাজিয়ে লেখার সম্ভাবনা থাকে। তা তোমরা যদি মনে করো যে প্রথম লাইনটাই তোমরা ধরতে পারলেই বাকিগুলো তোমরা ইজিলি করতে পারো, বা অবশ্যই প্রথম লাইনটা তো তোমার ঠিক করতে হবে, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রথম লাইনটার জন্য ইজিলি তোমরা বের করতে পারো, এই জন্য তোমাদের কিছু ক্লু দিয়ে দিচ্ছি আমি। প্রথমেই নেম থাকতে পারে, যে বিষয় যে ব্যক্তি নিয়ে থাকবে সেই ব্যক্তির নাম নাম অথবা যে বিষয় নিয়ে থাকবে সেই বিষয়টার অবশ্যই একটা টাইটেল দেওয়া থাকবে। অথবা সেন্টেন্সে কি থাকতে পারে, ওয়াজ বর্ন থাকতে পারে, কোথায় জন্মগ্রহণ করেছেন ব্যক্তির ক্ষেত্রে। তো এটা মাঝখানে থাকতে পারে, এটা শুরুতে থাকে না, আর নেমটা শুরুর দিকেই থাকে। এছাড়া শুরুতে ইয়ার দেওয়া থাকতে পারে ইন 1900 or anything else, 1971, 1914, 1990, তাই না? তো এগুলো থাকতে পারে শুরুর দিকেই। তারপর দেখো শুরু হতে পারে ওয়ান্স দিয়ে, or once upon a time, long long ago, have you heard the name। এভাবেই স্টার্টিং লাইনটা হতে পারে। তো তোমার স্টার্টিং সিরিজটা এইভাবে খুব সহজেই বের করতে পারবে বলে আমি আশা রাখি, এবং স্টার্টিং লাইনটা পেলেই তোমরা পরবর্তী ধাপে তোমরা এগিয়ে যাবে। কোয়েশ্চেন কিরকম হয়, তো তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা দেখবা যে তোমাদের রিয়ারেঞ্জের জন্য প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে তোমাদের রিয়ারেঞ্জ আছে। তো প্রশ্নটা এরকম হতে পারে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর জাম্বলড, rewrite them in the proper order to make a story and in a continuous paragraph। So এরকম করে থাকতে পারে। অথবা the following sentences are jumbled, rearrange them in a proper order or sequence। ঠিক আছে, তো এভাবেও থাকতে পারে। আনসার কিভাবে লিখবা, আনসার লিখতে হবে তোমাদের এ বি সি ডি আকারে সাজানো থাকে, অথবা রোমান সংখ্যা সাজানো থাকে। তো তোমরা রিয়ারেঞ্জের ক্ষেত্রে এখানে প্রশ্নে যেভাবে দেয়া আছে হুবহু এ বি সি ডি অবশ্যই এখানে এলোমেলো করে সাজানো আছে। সুতরাং তোমরা আবার এ বি সি ডি আকারে দিয়ে দিলে কত মার্ক পাবা বুঝতে পারতেছে, 1 নাম্বার নাও পেতে পারো। সুতরাং তোমাদের কি করতে হবে, যে নাম্বারটা তোমার শুরু হবে রিয়ারেঞ্জে প্রথম লাইন বলে মনে করছো, সেই নাম্বারটাই তোমাকে প্রথমে দিতে হবে। যদি মনে করি আমাদের সি নাম্বার দিয়ে শুরু হয়েছে, সি নাম্বারটা প্রথম লাইন, তাহলে আমাদের সি নাম্বারটাই দিতে হবে। তারপরে যদি আমরা মনে করি পার্সেন্টেজ হবে বি, বি নাম্বার, তাহলে বি। এভাবে প্লাস দিয়ে দিয়ে তোমরা আনসার করতে পারো। অথবা তোমরা নাম্বার দিয়ে এভাবে করতে পারো, একটা ছক তৈরি করে, ঠিক আছে, একটা ছক তৈরি করে তোমরা নাম্বার দিয়ে দিলা। তারপরে তোমাদের প্রথম যে নাম্বারটা আসছে, তাহলে কি প্রথম সেন্টেন্সটা হবে কি সি নাম্বার, তারপরে 2 নাম্বার হবে বি, তারপরে হচ্ছে এফ, তারপরে হচ্ছে এইচ, এ, জে। এভাবে তোমরা সাজিয়ে লিখতে পারো, তোমাদের চয়েস, তোমরা যেটা ভালো মনে করো যে কোনো একটা বেছে নিতে পারো। এরপরে তোমরা কি করবা, এরপরে তোমরা যদি প্যারাগ্রাফ লিখতে পারি বা স্টোরি তৈরি করতে বলে, এটা লেখার পর ক্লু দেওয়ার পর তোমরা কি করবা, জাস্ট সেন্টেন্সগুলো যেভাবে এখানে দেয়া আছে, তোমাদের যেভাবে প্যারাগ্রাফ সাজানো হয় এভাবে নাম্বার দেওয়ার দরকার নেই, সরাসরি তোমরা লিখতে পারো। প্রথমে সি নাম্বার সেন্টেন্সটা লিখবা, তারপর বি নাম্বার, তারপর এফ নাম্বার, হ্যাঁ, তারপর এইচ, এভাবে তোমরা সাজিয়ে লিখে ফেলবা। ঠিক আছে, নেক্সট প্র্যাকটিস। সো আমরা যদি দুটি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করি, তাহলে আমাদের মনে হয় যে সমস্যাগুলো আছে সব সমস্যা দূর হয়ে যাবে, এবং আমরা একটা প্র্যাকটিসের মধ্যে আসলে আমরা সহজেই অন্যান্য আনসারগুলো করতে পারবো। তো প্র্যাকটিসে আসি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর জাম্বলড, রিঅ্যারেঞ্জ দেম ইন প্রপার সিকোয়েন্স। এখানে তোমাদের মার্ক হচ্ছে 10। তো তোমরা 10টি সেন্টেন্স লিখেই 10 নম্বর পেতে পারো যদি সঠিক হয়। তো সঠিকভাবে আমাদের আনসার করাটা খুবই জরুরি। খুব অল্প সময়ে এই আনসারটা হয়ে যায়, এজন্য অনেক গুরুত্ব দিবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি আকারে যে পর্যন্ত সাজানো আছে, আমরা কি এভাবে আনসার করব? প্রথম আনসারটা কি এখানে, প্রথম সেটটা কি এখানে দেওয়া আছে এতেই? না, অবশ্যই না। তাহলে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তা আমরা জানি যদি বায়োগ্রাফি কোনো জীবনী থাকে, এটা দেখতে পাচ্ছি আমরা কাকে নিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখনী। তা কাজী নজরুল ইসলামকে নিয়ে যদি লেখা থাকে, তাহলে প্রথম লাইনটা কি হবে, নাম দিয়ে আসবে, তাই না, কাজী নজরুল ইসলাম। তাহলে আমাদের প্রথমে কি হবে, আই নাম্বার হবে, তাই না? তো আমরা এভাবে মার্ক করে রাখতে পারি যে প্রথমটা হচ্ছে আমাদের কি, আই। তাহলে কি, কাজী নজরুল ইসলাম ওয়াজ born 1899 in the district of Burdwan in ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আচ্ছা, তাহলে তারপরে কি হবে, তারপরে হবে জন্মগ্রহণ করলো, তারপরে কি হবে,
তারপর দেখো এই বাক্যগুলো যদি আমরা পড়ি, এ টু জেড যদি আমরা পড়ি তাহলে খুব সহজেই আমরা বের করতে পারবো। প্রথমে আমরা রিডিং পড়বো সবগুলো, রিডিং পড়ার পর আমরা বুঝবো যে কোন বাক্যে কি আছে। এটা কাজী নজরুল ইসলাম নিয়ে লেখা, আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। শুরুর দিকে দেখলেই আমরা বুঝতে পারছি হি ডাইড, হি রোড, লস্ট হিজ ফাদার, তাই না, এট দ্য এজ অফ 19। তারপর আছে হি রিটার্ন ফ্রম ব্যাটলফিল্ড, তারপরে ইট ওয়াজ ট্রাজিক সাফারিং ফ্রম আ ক্রুয়েল ডিজিজ, শেষ বয়সে ওল্ড এজে কি হয়। তারপর দেখো 1924 হি গট মেরিড। হ্যাঁ, তো দেখো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট 1971, কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। তারপরে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে, দেন হি ওয়াজ ডিক্লেয়ার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো দেখো আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি। তাহলে আমাদের আসলে এতগুলো পড়ার দরকার নেই, তাই না? আমরা এটা সহজে বুঝতে পারছি, প্রথম এটা দেখলেই আমরা বুঝতে পারতেছি যে আসলে কি, তাই না? তো দেখো আমরা আনসারগুলো লিখে ফেলতে পারবো। প্রথমে হচ্ছে আই, তারপর হচ্ছে কি জন্মের পরে কি আসে? জন্মের পরে অবশ্যই আসে তার চাইল্ড চাইল্ড এজ, তাই না, চাইল্ডহুড। তাহলে দেখো সে তার এখানে কিভাবে বেড়ে উঠেছে দেয়া নেই, কিন্তু তার শৈশবকালটা কিভাবে কেটেছে দেয়া আছে। তার বাবা মারা গেছে। হি লস্ট হিজ ফাদার এট দ্য এজ অফ 8 অ্যান্ড এট দ্য এজ অফ 11 হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস। ঠিক আছে, তার শৈশবকালে তার লেখা সম্ভব হয়েছিল, তিনি তার জিনিয়াস প্রকাশ করেছিলেন। তো যাই হোক, তার প্রতিভা প্রদর্শন আমরা পেয়ে থাকি তার বয়স যখন 11 বছর। তারপরে কি আসবে? তারপরে দেখো সিনেমা লেখা হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের দেখো এট দ্য এজ অফ 19, তাহলে 11 এর পরে আর কোনো বয়স দেয়া আছে এখানে? 11 এর পরে এখানে বয়স দেয়া আছে 19। এট দ্য এজ অফ 19 হি জয়েন্ট দ্য আর্মি অ্যাজ অ্যান অর্ডিনারি সোল্ডার টু ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে। আচ্ছা, যুদ্ধের পর কি করছে? অবশ্যই যুদ্ধ থেকে ব্যাক করে আসছে, তাই না? তাহলে কি করবে? যুদ্ধের পরে ব্যাক করে আসবে। অন রিটার্ন ফ্রম দ্য ব্যাটলফিল্ড হি গেভ আপ দ্য সোর্ড ফর দ্য পেন। অস্ত্র রেখে সে কি করলো? কলম ধরলো। তার মানে কি এখন সে লেখা শুরু করবে, তাই না? তাহলে অনেক কিছু লিখে ফেলেছে। তাহলে কি হবে? বি নাম্বারটা। তাহলে ডি এর পরে কি আসছে? ডি এর পর ই, ই এর পরে বি। হি রোড লট অফ পোয়েমস, সংস, গজলস, শর্ট স্টোরিজ, নভেলস এটসেট্রা, তাই না? তাহলে এখন দেখো ই, আই, আই এর পরে আমরা কি দিলাম? সি, সির পরে আমরা কি দিলাম? 19 এজ। তারপর আসলো যুদ্ধ থেকে ফিরে আসলো, ফিরে এসে লেখা শুরু করে দিল, তাই না? তারপরে কি হবে? তারপর দেখো লেখা শেষ করলো। তাহলে তার কি হল? তার মেরিট লাইফে আমরা যাব, তাই না? তার কার্যক্রম যখন শুরু করলো তখন কি? মেরিট লাইফ, প্রফেশন, কেরিয়ার, মেরিট লাইফ, তাই না? তো ইন 1924 হি গট মেরিড টু প্রমিলা ইন কলকাতা। ঠিক আছে, প্রমিলার সঙ্গে বিয়ে হয়ে গেল 1924 সালে। সে বিষয়টা আমরা পেয়ে গেলাম। তাহলে জি নাম্বার হয়ে গেল। তাহলে বিয়ের পরে কি আসছে? বিয়ের পরে আসছে তার জীবনের মধ্যে তার লাস্ট এজ, তিনি কিভাবে কাটিয়েছেন। হ্যাঁ, ইট ওয়াজ ট্রাজিক that he had been suffering from a cruel disease since 1942 and remained paralyzed for the rest of his life. ওকে, তারপর দেখো প্যারালাইজড হয়ে গেলে তার কি হবে? তার শেষ অবস্থায় রুগ্ন অবস্থায় থাকলে কি হবে? একসময় মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তাই না? তো তার আগেই দেখো আমাদের 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং আমরা কি করি? কলকাতা থেকে বাংলাদেশে তাকে নিয়ে আসি। 1972 সালে তাকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। তারপর বাংলাদেশে নিয়ে এসে তাকে আমরা মর্যাদা দিই। তার কৃতিত্ব, মৃত্যুর আগে তার কৃতিত্বগুলো আলোচনা করতে হয়, তাই না? তাই এখানে আমরা তার কৃতিত্বগুলো পাচ্ছি, তার অ্যাচিভমেন্ট, তার স্বীকৃতি। হি ওয়াজ ডিক্লেয়ার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন, জাতীয় কবিতে ভূষিত করেন। ঠিক আছে, তারপরে কি হয়? আর আমরা একটা অপশন এখানে বাকি আছে, হি ডাইড অন আগস্ট 29, 1976। এবং তারপরে যদি কোনো লাইন থাকতো তাহলে আমরা তাকে কিভাবে স্মরণ করে আসি প্রতি বছর, এই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকতো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ডি, বি, ই এবং বি এর ক্ষেত্রে এটা অল্টারনেটিভ তোমাদের আনসার থাকতে পারে। হ্যাঁ, সি এর ক্ষেত্রে যে তার পোয়েটিক জিনিয়াস প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার রাইটিংস গুলো এখানে আসতে পারে। কিন্তু আমরা জানি যে তার রাইটিংস গুলো আসলে পরে আসে, কারণ সে যুদ্ধ ছেড়ে যখন কলম হাতে নিল, অস্ত্র ছেড়ে, তখন মূলত রাইটিং গুলো আসছে। সুতরাং যেহেতু এখানে রাইটিং দুইবার লেখা নেই অংশটা, সুতরাং এই অংশটা বি নাম্বারটা সবার পরে আসবে। ওকে, সো গো ফর দ্য নেক্সট ইজ নেক্সট স্লাইড। ওকে, তো তারপর দেখো যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট কোনো টপিক বা স্পেশাল কোনো ইভেন্ট নিয়ে আলোচনা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার করবো? সেক্ষেত্রে তো কোনো ইয়ার দেয়া থাকবে না, তাই না?
এরকম কোন লজিক্যাল সিকোয়েন্সটা কম দেয়া থাকবে, আমাদের বের করে নিতে হবে। তো দেখো এখানে কি পাওয়া যাচ্ছে। তো 6 নম্বরে দেখো, 6 নম্বরে আমরা যেটা পাচ্ছি যে কি নিয়ে লেখা, আমরা একটা গল্প নিয়ে লেখা পাচ্ছি, তাই না? একটা সার্ভেন্ট চুরি করেছিল, ঠিক আছে, সে চোরকে কিভাবে ধরা হলো, এটা গল্প তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো। হ্যাঁ, তো এই গল্পটা নিয়ে এই তোমাদের এই রিয়ারেন্সটা তার মনে হয় যে খুব সহজে আনসার করা যাবে। তো দেখো আমরা সংক্ষেপে আলোচনা করছি এখানে। তো দেখো এটা পড়া আছে, তাই না? তা কি হলো, ওয়ান্স দিয়ে শুরু হবে প্রথম লাইনটা, তাই না? ওয়ান্স দিয়ে যদি শুরু হয়, তার এখানে আমরা ওয়ান্স, ঠিক আছে, লং এগো যেহেতু গল্প, তাই প্রথম এখান থেকে শুরু হবে অথবা নাম দিয়ে শুরু হবে, এখানে নাম আমরা দেখতে পাচ্ছি না, তাহলে ওয়ান্স দিয়ে শুরু, সিনেমার টাচ দিয়ে শুরু, তাই না? তার ওয়ান্স এ গোল্ডেন নেকলেস ওয়াজ লস্ট ফ্রম আ রিচ ম্যানস হাউস, ঠিক আছে। আমি এখানে মার্ক করছি বলে তোমরা কিন্তু প্রশ্নের মধ্যে মার্ক করবা না, তোমরা ছোট করে একটা করে পয়েন্ট দিয়ে রাখতে পারো তোমাদের বোঝার জন্য, কিন্তু তোমরা এভাবে মার্ক করে রাখবে না, তাহলে তোমাদের উত্তর প্রত্তর বা প্রশ্ন নিয়ে রাখা হতে পারে পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষার ক্ষেত্রে কখনো এভাবে মার্ক করে রাখবে না, তোমরা তোমাদের ছোট করে তোমরা মার্ক করে রাখতে পারো যাতে বোঝা না যায়, নাম্বারিং করবা না, এভাবে মার্ক করবা না, ঠিক আছে। ছোট করে তোমরা মার্কিং করতে পারো বা নাম্বারিং করতে পারো যেন বোঝা না যায় এই ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে ছোট করে আমরা মার্কিং করতে পারি, এটা হচ্ছে 1, তাই না? আমরা এখানে 2 ছোট করে মার্কিং করে রাখতে পারি যেন বোঝা না যায়, কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা শর্ট শর্ট করে মার্কিং করতে পারি। তো তোমরা এভাবে আমার মনে হয় যে মার্কিং না করাই ভালো, যদি খুব সহজে তোমরা খসড়া করো তো খুব ভালো হবে, প্রশ্নের মধ্যে না লেখাটাই ভালো। তোমরা লিখবা না প্রশ্নের মধ্যে, তোমরা কি করবা, খাতার মধ্যে তোমরা কি করবা, খসড়া করে লিখবা ওখানে, ঠিক আছে। কোনটা 1 হবে 2 হবে, ঠিক আছে, এভাবে। তো দেখো, ওয়ান্স আ গোল্ডেন নেকলেস ওয়াজ লস্ট ফ্রম আ রিচ ম্যানস হাউস, ঠিক আছে। তাহলে কি হলো, ওটা খোঁজার জন্য অনুসন্ধান করা হলো। ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাড স্টোলেন দ্য নেকলেস, অবশ্যই এটা ধারণা করা হচ্ছে যে নেকলেসটা কোন সার্ভেন্টই নিয়েছে। তাহলে কি করা হবে, তাহলে সার্ভেন্টদের অবশ্যই ডাকা হবে বা নিয়ে আসা হবে এখানে। তাহলে এখানে দেখো এই লাইনগুলোর মধ্যে কি হচ্ছে, অল দ্য সার্ভেন্টস ওয়ার কল্ড অ্যান্ড ইন্টারোগেটেড, প্রত্যেককে ডাকা হলো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, তাই না? তারপর দেখো কি আসছে এখানে, তাহলে আমরা এটা হয়ে গেল, আই হয়ে গেছে। তারপরে কি হচ্ছে, যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কি তারা স্বীকার করবে, বাট নোবডি কনফেস দেয়ার গিল্ট, কিন্তু কেউ স্বীকার আসলে করে না, চুরি করার পর কেউ স্বীকার করে না। তাহলে কি করতে হবে, সেটা বের করার জন্য আরো ভালো ব্যবস্থা নিতে হবে। এই জন্য কি করলো, সো দ্য ওনার অফ দ্য হাউস লজ এ কমপ্লেইন্ট ইন দ্য কোর্ট, কোর্টে স্বর্ণাপন্ন হলো। কোর্টে স্বর্ণাপন্ন হলে কি হবে, সেখানে তো ট্রায়াল হবে, তাই না? দ্য সার্ভেন্ট ওয়ার, কোর্ট তাদেরকে আসার জন্য ইয়া করলো, নোটিশ পাঠিয়ে দিল বা তাদেরকে অর্ডার করলো। দ্য সার্ভেন্টস ওয়ার সামন টু দ্য কোর্ট বাট দে ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য নেকলেস, কিন্তু তারা তারপরে স্বীকার করছে না। তাহলে তাদেরকে কি করতে হবে, কোনো ট্রিক দিয়ে বের করতে হবে, তাই না? তো ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে, ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিফ দ্য জাজ চকড আউট অ্যান ইন্টেলিজেন্ট প্ল্যান, এটা সুন্দর একটা পরিকল্পনা করলো, তাই না? সে পরিকল্পনাটা কি, পরিকল্পনা হচ্ছে he gave each of the J number. He gave each of the suspects a stick of equal length and said that one of the sticks would increase by an inch in the next day. বলো যে পরের দিনে যে চুরি করেছে তার স্টিকটা 1 ইঞ্চি বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে সার্ভেন্টের কোনো প্রতিক্রিয়া হবে। তো সার্ভেন্টের প্রতিক্রিয়া আমরা এখানে পেয়ে যাচ্ছি, সার্ভেন্ট when the servants came to the court the next day the thief had already cut off an inch of the stick, ঠিক আছে, অলরেডি সে কেটে ফেলেছে, কারণ সে জানে যে 1 ইঞ্চি বেড়ে যাবে, শুনেছে যেহেতু, আর এবং সে জানে যে সে চুরি করেছে, সুতরাং সে আগেই কেটে ফেলেছে যেন ধরা না পড়ে। তাহলে কি আসলে সে ধরা না পড়লো, সে আসলে ধরা পড়ে গেল। তাহলে দেখো কনক্লুশনটা কি আছে, the judge found one of the sticks shorter than the others and in this way he could easily catch the thief, ঠিক আছে, খুব সহজ একটা পন্থা, একটা ট্রিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘটনা ঘটে গেছে, কি চুরি হয়ে গেছে, তাই না? তো চুরি হয়ে গেলে ফলাফলটা কি আসে, সবার শেষে এখানে ধরা পড়লো চোর, তা সবার শেষে ধরা পড়ে ফলাফল, তাহলে অবশ্যই এর আগে কিছু ঘটে গেছে। তো দেখো এটার সাথে একটার সাথে একটা কিন্তু রিলেটেড ঘটনা, এই ঘটনাগুলো তো আমরা সহজেই বের করতে পারি, আমরা যদি এটা কজ ইফেক্ট, হ্যাঁ ঠিক আছে, আমরা যদি ভালো করে খেয়াল করি যে কোন ঘটনার পর কোন ঘটনাটা ঘটছে, আমরা একটু যদি চিন্তা করি, সহজেই কিন্তু আমরা এখান থেকে এরকম অ্যাবস্ট্রাক্ট কোনো টপিক থেকে, হ্যাঁ কোনো ইভেন্ট থেকে আমরা কিন্তু সহজেই এগুলো বের করতে পারবো, রিঅ্যারেঞ্জ করতে পারবো, সেন্টেন্সের সিকোয়েন্স মেনটেন করতে পারবো, আশা রাখি। ঠিক আছে, খুব ইজি না, রিঅ্যারেঞ্জ আসলে ইজি, শুরু করতে পারলে শেষও করতে পারবা এবং সঠিকভাবে। ওকে, তো আমরা নেক্সট যাই। তো এই হচ্ছে আমাদের আলোচনার রিঅ্যারেঞ্জ। তো তোমাদের রিঅ্যারেঞ্জ নিয়ে আমার মনে হয় আর কোনো কনফিউশন নেই, রিঅ্যারেঞ্জ তোমরা খুব সহজেই আলোচনা করতে পারবা।
তোমরা আরো বাসার মধ্যে অনেক প্র্যাকটিস করো এবং ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ গুলো তোমরা বইয়ের মধ্যে দেখবে ইম্পর্টেন্ট যেগুলো রিয়ারেঞ্জ বিভিন্ন বোর্ডে যেগুলো এসেছিল বিভিন্ন কোশ্চেনে তোমরা আহ, যে যে সালে পরীক্ষা দেবা তার আগের 3 সালের প্রশ্ন ভালোভাবে দেখতে হয়। তোমরা যদি 2021 সালে পরীক্ষা দাও তাহলে 20 সাল, 19 সাল এবং 18 সালের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবা। হ্যাঁ, এটা মেনটেন করলেই কিন্তু তোমরা 70%, 80% নাম্বার কিন্তু তোমরা কমন পেতে পারো এবং তোমাদের 100% প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কি করবা, তোমরা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবা, ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আর যে টেকনিকগুলো দিলাম সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা। আমি আশা রাখি তোমরা ভালো আনসার করতে পারবা, পরীক্ষা তোমাদের আর ভুল হবে না, তোমরা সহজেই উত্তর তৈরি করতে পারবা। ঠিক আছে? সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, and best wishes for you.